তুর্য মায়াকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে ইরাকে উদ্দেশ্য করে বলল, আমাদের বিয়ে উপলক্ষে সামাজিকভাবে কোনো অনুষ্ঠান এখনো করা হয়নি। যখন সামাজিকভাবে সব কিছু করা হবে তখন তোরা যত খুশি আনন্দ করিস। ইরা বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে এক চিলতে হাসি এনে তুর্যর কথায় সম্মতি জানালো। তারপর ইরা তুর্য এবং মায়ার কাছ থেকে চলে যেতে চাইলেও তুর্য তাকে যেতে দিল না। তুর্য মায়া এবং ইরাকে সঙ্গে করে নিয়ে একটা টেবিলে বসে পড়ল। তারপর সুন্দরভাবে ডিনার করল। পুরোটা সময়ই ইরা অনেক হাসি খুশি থাকার চেষ্টা করেছে, কিন্তু তুর্যর চোখ ফাঁকি দিলেও মায়ার চোখকে ফাঁকি দিতে পারেনি ইরা। মায়ার কাছে কেন যেন ইরার ওই হাসিগুলো মিথ্যা মনে হলো। তবুও মায়া এটা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করল না। পুরোটা সময় ইরার মুখে হাসি থাকলেও চোখগুলো যেন অন্য কথা বলছিল। ডিনার শেষে তুর্য মায়া এবং ইরাকে সাথে করে রওনা হয় বাসার দিকে। তুর্য যে বিল্ডিংয়ে থাকে তার পাশের বিল্ডিংয়ে ইরার ফ্ল্যাট, তাই ইরাও আর অমাত করল না। সারাটা রাস্তা গাড়িতে কেউ কারোর সঙ্গে কথা বলল না। ইরার বিল্ডিংয়ের সামনে গাড়ি আসতেই ইরা গাড়ি থেকে নামার পূর্বে মায়াকে উদ্দেশ্য করে বলল, নিজের এবং তুর্যর খেয়াল রেখো। ইরা গাড়ি থেকে নেমে গিয়ে তুর্য এবং মায়াকে বিদায় জানালো। তারপর তুর্য আবার গাড়ি স্টার্ট দিল নিজেদের বিল্ডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যে তারা নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। তুর্যর গার্ডরা শপিংয়ের সমস্ত জিনিসপত্রের আগেই ফ্ল্যাটে পৌঁছে দিয়েছে, তাই আসার সময় মায়া এবং তুর্যকে কোনো রকম কষ্ট পোহাতে হলো না। বাসায় ফিরে তুর্য এবং মায়া যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর তুর্য তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে অফিসের কিছু ফাইল চেক করতে। আর ওদিকে মায়া আতিয়া বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে মায়া আজকে কেনা সব কিছুই আতিয়া বেগমকে দেখালো। কথা বলা শেষ হতেই মায়া ধীরে ধীরে রওনা হলো তুর্যর রুমের দিকে। গিয়ে দেখলো তুর্য বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। তুর্য মায়াকে দরজার কাছে উঁকিঝুঁকি মারতে দেখে ভিতরে আসতে বলল। মায়াও তুর্যর কথায় ভিতরে চলে আসলো। তারপর তুর্য মায়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন? এমনিতেই ঘুম আসছিল না, তাই রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করো, সকালে যেন ঘুম থেকে উঠতে লেট না হয়। কাল কিন্তু তোমার ভার্সিটির প্রথম দিন। কাল আমার ভার্সিটির প্রথম দিন, সেই আনন্দেই তো আমার ঘুম আসছে না। তুমি কিছু খাবে? না না, মাত্রই তো এত কিছু খেয়ে আসলাম। ঠিক আছে, আপনার রুমের ব্যালকনি প্লাস মিনি ছাদটা অনেক সুন্দর, কিন্তু এখানে একটা জিনিস নেই। কি জিনিস? একটা দোলনা। তোমার দোলনা ভালো লাগে? অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তোমার জন্য সুন্দর দেখে একটা দোলনা আনিয়ে দেব। সত্যি? তুর্যর কথা শুনে মায়া অনেক খুশি হয়ে গেল এবং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মায়া অনেক সকালে ঘুম থেকে উঠল। আজ থেকে সে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের লক্ষ্যে পা বাড়াচ্ছে। তাই ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ পড়ে নিল। খানবাড়িতে থাকতে মায়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হতো খানবাড়ির বাগানের দিকে। সেই কারণে মায়ার আর এই সময়টা ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না। তাই মায়া নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তুর্যর রুমের দিকে। তুর্যর রুমের দরজাটা খোলাই ছিল, তাই মায়া প্রথমে একবার উঁকি দিয়ে নিল। তারপর ধীরে ধীরে রুমের ভিতর ঢুকে গেল। মায়া রুমের ভিতরে গিয়ে দেখল তুর্য বিছানায় নেই। তুর্যকে বিছানায় না দেখে মিনি ছাদের দিকে এগোতেই দেখতে পেল তুর্য সেখানে পুশ আপ করছে। তুর্যর পরনে শুধু কালো রঙের একটি ট্রাউজার ছিল। তুর্যর জিম করা শরীর ঘেমে একাকার হয়ে গেছে, যা দেখতে মায়ার কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। অন্যদিকে আবার তুর্যর এমন উন্মুক্ত শরীর থেকে মায়া কিছুটা লজ্জাও পাচ্ছিল, কিন্তু মায়া লজ্জা পেলেও মায়ার নির্লজ্জ চোখ দুটো বারে বারে সেদিকেই তাকাচ্ছিল। তখনই তুর্য বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে চোখ দিয়ে গিলে খাবে নাকি? কথাটা মায়ার কানে আসতেই লজ্জায় মায়ার মরে যেতে ইচ্ছা করলো। তাই কথা ঘোরানোর জন্য মায়া বলে উঠল, ফুল গাছগুলোতে কি পানি দেওয়া হয়েছে, নাকি আমি দিয়ে দেব? তুর্য তোয়ালে দিয়ে নিজের ঘাম মুছতে মুছতে বলল, কথা ঘোরানোর চেষ্টা করছো? মায়া কি বলবে ভেবে না পেয়ে বলল, আমি এখন যাই, ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেই।
মায়া কথাটা বলেই দৌড়ে তুর্যর রুমের দিকে বেরিয়ে গেল। তুর্য এভাবে মায়ার চলে যাওয়ার দিকে ঠোঁট বাঁকিয়ে হাসল। সকাল 8:30 তুর্য এবং মায়া একসাথে ব্রেকফাস্ট করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। তুর্য প্রথমে মায়াকে সাথে করে চলে গেল মায়ার ভার্সিটিতে। সেখানে গিয়ে ভার্সিটির কয়েকজন প্রফেসর সঙ্গে মায়ার পরিচয় করিয়ে দিল। তারপর ভার্সিটিতে মায়াকে সবকিছু বুঝিয়ে দিয়ে তুর্য রওনা হলো নিজের অফিসের উদ্দেশ্যে। তুর্য মায়াকে একা ছেড়ে নিশ্চিন্তে কাজ করতে পারবে না, তাই গোপনে সে মায়ার দেখাশোনা করার জন্য 4 জন বডিগার্ড পাঠিয়ে দিয়েছে। ওদিকে ভার্সিটিতে 2 ঘন্টা যেতে না যেতেই মায়া একটা বান্ধবী জুটিয়ে নিয়েছে। মেয়েটার নাম জাইফা। জাইফার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই লন্ডন শহরে, কিন্তু জাইফার মা বাংলাদেশের মেয়ে, তাই মায়ের মুখে বাংলা ভাষা শুনতে শুনতে ছোট থেকেই জাইফার বাংলা ভাষার উপর ভালোই আয়ত্ত আছে। সে খুব সুন্দরভাবে বাংলা ভাষা বলতে পারে এবং বুঝতে পারে। ভার্সিটির প্রথম দিনটা জাইফারের সঙ্গে মায়ার বেশ ভালোই কাটলো। ভার্সিটিতে মায়ার ক্লাস শেষ হতেই মায়া ভার্সিটি থেকে বেরিয়ে দেখল তুর্য তার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। মায়াকে আসতে দেখে তুর্য তার ফোনটা পকেটে পুরে নিল। তারপর মায়া আসতেই মায়াকে জিজ্ঞেস করলো, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মায়া উৎফুল্ল হয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটলো আজকের দিনটা। আজকের দিনটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার মুখেই হাসিটা দেখার জন্যই তোমাকে ওভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়েছে। তুর্যর কথার বিপরীতে মায়া আর কিছু বলল না। পুরোটা রাস্তা দুজনেই নীরব ছিল। তুর্য মায়াকে সাথে করে ফ্ল্যাটে নিয়ে আসলো। তারপর দুজন একসাথে লাঞ্চ করে তুর্য আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় মায়াকে বলে গেল, তুর্য ছাড়া অন্য যেই আসুক মায়া যেন দরজা না খুলে। মায়াও ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে তুর্যর কথায় সম্মতি জানালো। ফ্রেশ হয়েই মায়া চলে গেল তুর্যর রুমে। মিনি ছাদের দিকে এগিয়ে যেতে মায়া দেখল সুইমিং পুলের পাশে খুব সুন্দর একটি দোলনা রাখা হয়েছে। দোলনা দেখে মায়া খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। আর ওদিকে তুর্য অফিসের কেবিনে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ল্যাপটপের স্ক্রিনে মায়ার সেই পাগলামোগুলো দেখে হাসতে থাকলো। রাতে তুর্যর ফিরতে একটু দেরি হয়ে গেল। মাঝখানে কয়েকটা দিন অফিসে ছিল না, তাই আজ একদিনে কয়েকটা মিটিং সারতে হয়েছে তাকে। রাত তখন 12টা। তুর্য ভেবেছিল মায়া হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় বসে মায়া টিভি দেখছে। তুর্য কাছে এসে দাঁড়িয়ে বলল, এত রাতে এখানে কি করছো? টিভি দেখছিলাম। এটা কি টিভি দেখার সময়? এটা কি বাসায় ফেরার সময়? কোম্পানিতে কাজের অনেক চাপ ছিল আজ। একসাথে অনেকগুলো মিটিং ফিক্স করে রাখা হয়েছিল আজকের জন্য। সবগুলো মিটিং শেষ করে তবে আসলাম। ডিনার করেছো? না, চলুন একসাথে ডিনার করব। এত রাত হয়েছে তবুও ডিনার করোনি? আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? ডিনার করে নিলেই তো পারতে। আমার একা একা খেতে ভালো লাগে না। সে যাই হোক, দোলনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে। তুর্য আর কথা বাড়ালো না। ফ্রেশ হয়ে সে দুজন একসাথে ডিনার করলো। তারপর যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। এই 6 মাসে মায়া এবং তুর্যর মাঝে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। তুর্য প্রতিদিন মায়াকেও ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যায়। আবার মায়ার ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগে ভার্সিটির সামনে উপস্থিত হয় মায়াকে নেওয়ার জন্য। গত 6 মাসে এই প্রথম কোম্পানির অনেক বড় একটা প্রজেক্টের কাজে তুর্যকে আফ্রিকা যেতে হবে 2 দিনের জন্য। এদিকে মায়ার এক্সাম থাকায় মায়াকে সাথে নিয়ে যেতে পারছে না। আবার শুধুমাত্র মেয়েদের উপর ভরসা করে মায়াকে এখানে রেখে যেতে পারছে না। তাই তুর্য সিদ্ধান্ত নিল এই 2 দিনের জন্য মায়াকে ইরার কাছে রেখে যাবে। যদিও মায়া তুর্যকে বলেছিল যে জাইফাকে সঙ্গে করে সে ফ্ল্যাটেই থাকবে, কিন্তু জাইফা মেয়েটা তুর্য খুব বেশি পরিচিত নয়। তাই মায়াকে নিয়ে তুর্য কোনো প্রকার রিস্ক নিতে চাইল না। তুর্য মায়াকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে ইরার ফ্ল্যাটের সামনে। গত 6টা মাসের সাথে ইরার সাথে তুর্যর দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। ইরা এখন কেন যেন তুর্যের সামনেই আসতে চায় না। তুর্য আগেই ফোন করে ইরাকে সব কিছু বলে রেখেছিল। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গেই ইরা এসে ফ্ল্যাটের দরজাটা খুলে দিল।
তুর্য ইরার ফ্ল্যাটে মায়াকে রেখে তখনই রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাওয়ার সময় তুর্য বারে বারে ইরাকে বলে গেছে ইরা যেন নিজে গিয়ে মায়াকে ভার্সিটি দিয়ে এবং নিয়ে আসে। ইরাও তুর্যর কথায় সম্মতি জানিয়েছে। ইরা তার পাশের রুমেই মায়ার থাকার ব্যবস্থা করেছে। সারাটা দিন খুব সুন্দরভাবেই কাটলো মায়ার। রাতে ইরা এবং মায়া দুজনে একসাথে ডিনার করতে বসলো। মায়া কিছুক্ষণ পরপরই ইরার দিকে অপলকভাবে তাকিয়েছিল। ইরাও সেটা খেয়াল করলো, কিন্তু মায়াকে কিছুই বলল না। এদিকে মায়া অপলকভাবে ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকে, একটা মেয়ে এতটা সুন্দরী কিভাবে হয়। মায়ার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েটি হলো ইরা। ইরার সামনে মায়ার নিজের সৌন্দর্যকে দুধ ভাত মনে হচ্ছিল। নিঃসন্দেহে ইরা মায়ার চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারিণী। ডিনার শেষে ইরা মায়াকে বলল, মায়া তুমি এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আপু আমি তো ওই রুমে ঘুমাবো না, আমি তোমার সাথে থাকবো আর সারা রাত গল্প করব। ইরা আর না করতে পারল না, তাই ইরা মায়াকে সাথে করে নিয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় শোয়ার পরে তারা দুজনেই কিছুক্ষণ নিজেদের ফোন নিয়ে ব্যস্ত ছিল। তারপর মায়া একসময় নিজের ফোন বিছানার পাশে রেখে বলল, আচ্ছা আপু, তোমার আব্বু আম্মু কোথায় গেছে? ওনাদের তো বাসায় দেখলাম না। ওনারা আমার সাথে থাকে না কেন? সে অনেক লম্বা ঘটনা। এখন সেগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে, আর কাল না তোমার এক্সাম আছে, তুমি ঘুমাও এখন। আপু বলো না প্লিজ প্লিজ, আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই। ইরা মায়ার মুখের দিকে তাকালো, দেখলো মায়া খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইরার দিকে। মায়ার এত আগ্রহ দেখে ইরা বলতে শুরু করলো তার কষ্টে ভরা অতীত। আমার জন্ম এবং শৈশব কেটেছে ঢাকায়। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি। খুব আদরেই বেড়ে উঠেছিলাম, কিন্তু আমার বয়স যখন 8 বছর হলো তখন থেকেই দেখতাম বাবা অকারণেই আমার মায়ের গায়ে হাত তুলতো। আমার মা সংসারটাকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি যখন ক্লাস 4-এ তখন কোনো এক অজানা কারণে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আমার ঠাঁই হয় মায়ের সঙ্গে নানা বাড়িতে। কিছুদিন পর জানতে পারি আমার বাবা নাকি আমরা চলে আসার 4 দিন পরেই ঘরে নতুন বউ তুলেছিল। আমার বাবা মায়ের ডিভোর্সের কারণ মূলত ওই মহিলাই ছিল। তার 1 বছর পরে আমার মাকেও মামারা জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। তখন থেকে আমি আমার নানির কাছে বড় হতে লাগলাম। আমার বাবা প্রতি মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিত আমার ভরণ পোষণের জন্য, কিন্তু আমার ভরণ পোষণের জন্য কখনো সেই টাকাগুলো খরচ করতে হয়নি, কারণ আমার সমস্ত দায়িত্ব নিয়েছিল আমার বড় মামা। আমার বড় মামার 3টা ছেলে থাকলেও কোনো মেয়ে সন্তান ছিল না, তাই আমার বড় মামা এবং মামি আমাকে খুব ভালোবাসতেন। ইমন এবং আমি ক্লাস 6 থেকে একসাথে পড়তাম। তখন থেকেই আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। এইচএসসি কমপ্লিট করে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। যদিও আমার মামা মামি কোনোভাবেই আমাকে একা ছাড়তে চাইছিল না, তবুও তাদেরকে অনেক বুঝিয়ে আমি লন্ডনে এক ভার্সিটিতে ভর্তি হই। ততদিনে আমার মাও তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই সংসারে আমার 2 যমজ ভাইয়ের জন্ম হয়। আমার মা নিজের সংসার সামলিয়ে আমার কথা ভাবার মতো সময়ই আর পেল না। তারপর লন্ডনে এসে আমাদের বন্ধুত্ব হলো তুর্যর সাথে। তখন থেকেই আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। ইরার জীবনে ঘটে যাওয়া সব ঘটনার কথা শুনে মায়ার চোখের কোণে পানি চলে আসলো। তখনই মায়া হঠাৎ বলে উঠল, আপু তুমি তুর্যকে খুব ভালোবাসো তাই না? মায়ার মুখে এমন কথা শুনে ইরা ভয় পেয়ে গেল। তারপর নিজেকে একটু সামলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ইমন আর তুর্যকে অনেক ভালোবাসি। মায়া তাচ্ছিলের হাসি হেসে বলল, আপু আমার প্রশ্নটা কিন্তু এরকম ছিল না। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কীরকম ছিল? আমার প্রশ্নটা কীরকম ছিল সেটা তুমি ভালো করেই জানো। না আমি জানি না, আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। আপু আমিও একটা মেয়ে, আমি দেখেছি তোমার কষ্ট, আবেগ, চোখের কোণে জমে থাকা অশ্রু, এগুলো অন্তত বন্ধুত্বের চিহ্ন না। তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো, আমি কিন্তু জানি তুমি তুর্যকে ভালোবাসো। ইরা অশ্রুসিক্ত নয়নে মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া তুমি আজকে আমাকে যা বললে এই কথাগুলো কখনো তুর্যকে বলবে না। আমি চাই না আমাদের বন্ধুত্বতে কোনো প্রকার আঁচ আসুক।
হুম, আমি ওনাকে কখনো বলবো না এইসব কথা। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা আপু, তুমি কি কখনো তুর্যকে তোমার মনের কথা জানিয়েছিলে? মায়ার প্রশ্নের জবাবে দু চোখ ভর্তি পানি নিয়ে ইরা বলল, বলেছিলাম একবার, কিন্তু তুর্য খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছিল। তুর্য জানতো আমার ফিলিংসের ব্যাপারে। 6 বছর আগে কি হয়েছিল জানো? অতীত। সেবার আমরা স্টাডি ট্যুরের জন্য একটা মিউজিয়ামে গিয়েছিলাম। প্রথমে আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথেই ছিল, তারপর সবাই আলাদাভাবে নিজেদের মতো করে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকে। আমি, তুর্য আর ইমন আমরা তিনজন একসাথে ঘুরে দেখছিলাম মিউজিয়ামটা। তার কিছুক্ষণ পরে ইমন একটা দরকারে অন্যদিকে যেতেই তুর্যকে বললাম, জানিস তুর্য, আমি অনেকদিন যাবৎ একটা কথা ভাবছিলাম। কি কথা? দেখ, বিয়ে আমাদের সবার জীবনেরই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজ হোক কাল হোক বিয়ে আমাদের করতেই হবে। তোর বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে, অন্যদিকে আবার আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে। তার চেয়ে ভালো আমরা দুজনে বিয়ে করে নেই। এমনিতেই আমরা বাবা মায়ের বিষয়টা দেখার পরে আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা দুজন তো দুজনকে খুব ভালোভাবে চিনি। আমরা এক হয়ে গেলে কেমন হয় বল? ইরার কথা শুনে তুর্য খানিকটা বিরক্তি নিয়ে বলল, খুবই বাজে হবে বিষয়টা। বিয়ের প্রতি আমার একটা তিক্ততা আছে, তাই আমি চাই না কখনো কারোর সাথে আমার জীবনকে জড়াতে। আর তোর যদি বিশ্বস্ত কাউকে প্রয়োজন হয়, তাহলে তুই আমার কথা না ভেবে ইমনের কথাটা ভেবে দেখ। সেটা হয় না। কেন হয় না? ইমন তো সব দিক দিয়েই পারফেক্ট। তোকে বিয়ে করার সব রকম যোগ্যতা ওর আছে। তুই ওকে নিয়ে একবার ভেবে দেখ। সে তো তোকে বিয়ে করার জন্য সব রকম যোগ্যতা আমার আছে। তাহলে তুই কেন আমার বিষয়টা একবার ভেবে দেখছিস না? তুই বুঝতে পারছিস না আমি চাই না কেউ আমার জীবনে আসুক। এটা কেমন কথা? দেখ, আমি তোকে বলছি না যে আমাকে এখনই বিয়ে কর। আমাদের জীবনটা তো সবে শুরু। আমাদের ক্যারিয়ার গড়তে অনেকটা সময়ের প্রয়োজন, সেটা আমিও জানি। কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি। তুর্য তখন ডেকে গিয়ে বলল, তোর কি মাথায় সমস্যা হয়েছে? এতক্ষণ যাবৎ আমি কি বলছি বুঝতে পারছিস না তুই? আমি চাই না আমার জীবনে কখনো কেউ আসুক। লাগবে না আমার কাউকে। কোনো লাইফ পার্টনারের দরকার নেই আমার। বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি। ইরার সাথে দুর্ব্যবহার করে তুর্য চলে যায় মিউজিয়াম থেকে। তুর্য চলে যেতেই ইরা অঝরে কাঁদতে থাকে। তখন ইমন এসে সামলায় ইরাকে। বর্তমান। মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ইরার কথাগুলো। ইরা আবার বলতে শুরু করে, জানো, যেদিন তুর্যকে বলেছিলে যে বিয়ে জিনিসটাকেও ঘৃণা করে, সেদিনের পর থেকে আর কখনো আমি ভালোবাসার দাবি নিয়ে ওর সামনে যাইনি। আমি ভেবে রেখেছিলাম যেদিন ওর বিয়ের প্রতি এই তিক্ততার অবসান ঘটবে, সেদিন আমি আবার তুর্যর সামনে গিয়ে দাঁড়াবো আমার একপাক্ষিক ভালোবাসার দাবিতে। কিন্তু তা আর হলো না। 6 মাস আগে হঠাৎ তুর্য তোমাকে সামনে দাঁড় করিয়ে বলল, মিট মাই ওয়াইফ মায়া। একবার ভাবো তো তখন আমার মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। জানো, আমি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম আমার ওই কষ্টের জন্য কাকে দোষ দিতাম। তুর্যকে। সে তো আমাকে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম। দীর্ঘ 8টা বছর পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে। ওয়ান সাইডেড লাভ এর সমস্যাটাই এটা। ভালোও একজনকেই বাসে, কষ্ট একজনই পায়। ইরা স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে। সে সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না। কিন্তু আজ কেন যেন মায়ার কাছে নিজের সব কষ্ট নির্দ্বিধায় উজাড় করে দিল। আপু, তুমি কি এখনও তুর্যকে ভালোবাসো? ভালোবাসার কোনো পাস্ট ফর্ম হয় না। কাউকে ভালো লাগলে সময়ের ব্যবধানে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কাউকে ভালোবাসলে যুগের পর যুগ পেরিয়ে যায়, তবুও তাকে না পাওয়ার আক্ষেপ পুরায় না। ভালোবাসা একটা সুন্দর অনুভূতির নাম। এই অনুভূতি একবার যদি কেউ কারোর প্রতি অনুভব করে, তবে তাকে পাক বা না পাক, ভালোবাসা আজীবন তার প্রতি থেকে যাবে। ইরার মুখে এমন কথা শুনে মায়া ইরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ইরা তখন নিজের চোখের পানি মুছে মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি, তুমি কাঁদছো কেন? আপু, তোমার এই কষ্টের কারণ তো আমি, তাই না? মায়ার কথা শুনে হঠাৎ ইরা হেসে ফেলল। তারপর বলল, তোমাকে কে বলেছে যে আমার কষ্টের কারণ তুমি? আমার কষ্টের কারণ তো আমার ভাগ্য।
তুর্য আমার ভাগ্যেই ছিল না। তুর্য যদি আমার ভাগ্যে থাকতো তাহলে অনেক আগেই আমার ভালোবাসার ডাকে সাড়া দিত। তুর্য যদি আমার ভাগ্যেই থাকতো তাহলে বোনের বিয়েতে গিয়ে নিজে বিয়ে করে ফিরতো না। যাই হোক, তুমি অনেক ভাগ্যবতী, তাই তুমি তুর্যর ভালোবাসা পেয়েছো। যদি বলি সে ভাগ্য আমারও হয়নি, মানে মানে হলো তুর্য আমাকেও কখনো ভালোবাসেনি। এসব তুমি কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তোমার ধারণা ভুল। কারণ তুর্য যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়ে তোমাকে বিয়ে করে সঙ্গে নিয়ে আসতো না। তুর্য ওর বোনের বিয়ের জন্য বাংলাদেশে গিয়ে আমাকে বিয়ে করেনি। তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 9 বছর আগে। মায়ার মুখে এমন কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ইরা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইরা রেগে গিয়ে মায়াকে বলল, কি বলছো এসব তুমি? তোমার বয়স কত? 8-9 বছর আগে তোমার বয়সই বা কত ছিল? একটুখানি পুচকি মেয়ে হয়ে এত মিথ্যা কথা কিভাবে বলো? ইরা যখন মায়াকে মিথ্যাবাদী ভাবতে শুরু করলো, মায়া তখন ইরাকে নিজের সম্পর্কে সবকিছু বলতে লাগলো। বিশ্বাস করো আপু, আমি সত্যি বলছি, তুর্য ভাইয়া আমার কাজিন ছিল। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়। বাবার কাছে খুব আদরেই বেড়ে উঠছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বাবা আর দ্বিতীয়বারের মতো সংসার বাঁধার কথা ভাবলেন না। আমার যখন 9 বছর বয়স তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবাও মারা গেলেন। তারপর আমার একমাত্র আশ্রয় হয় আমার ফুপি অর্থাৎ তুর্যর মায়ের কাছে। আমি ছোট থেকে আমার ফুপি ফুপাকে মামুনি এবং বাবাই বলে সম্বোধন করতাম। মামুন এবং বাবাই আমাকে খুবই ভালোবাসতো। কিন্তু বিপত্তি ঘটতো তখন যখন বাবাইয়ের বোনেরা বাড়িতে আসতো। ওনারা আমাকে একদমই সহ্য করতে পারতো না। সবাই মিলে যখন আমাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন সবার বিরুদ্ধে গিয়ে আমাকে নিজের কাছে রাখার জন্য তুর্য ভাইয়ের সাথে আমায় বিয়ে দিয়ে দেয় মামনি। জোর করে তুর্য ভাইয়াকে বিয়ের জন্য বাধ্য করা হয়। তাই সে পরিবারের উপর রাগ করে পাড়ি জমায় লন্ডনে। দীর্ঘ 8 বছর লন্ডনে থাকার পরে 6 মাস আগে উনি দেশে যায় ওনার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাকে ডিভোর্স দিতে। কিন্তু আমাকে দেখার পরে ওনার মন ঘুরে যায়, তাই উনি আমার সাথেই সংসার করার সিদ্ধান্ত নেয়। উনি কখনো আমাকে ভালোবাসেননি। কথাগুলো বলে মায়া কান্না করতে শুরু করলো। ওদিকে ইরাও মায়ার দিকে তাকিয়ে থেকে ভাবছে, এতটুকু একটা মেয়ের উপর দিয়ে কত ঝড় গিয়েছে। ইরা মায়ার চোখের পানি মুছে দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা। তুর্য সত্যিই তোমাকে ভালোবাসে। উনি খুব ভালো একজন মানুষ। কিন্তু উনি আমাকে ভালোবাসেন না। শুধুমাত্র সৌন্দর্যের কারণে উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন।